দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৪৩, সুস্থ ৫৫০'র বেশি। এখন থেকে নমুনা দিতে অনলাইনে নিবন্ধন করতে হবে। রাজধানীর ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে নকল সুরক্ষা সামগ্রী। করোনা দুর্যোগেও চট্টগ্রামে তৎপর ওষুধ সিন্ডিকেট, দাম বেড়েছে ১০ গুণ পর্যন্ত। করোনাকালে অনলাইন লেনদেনের জনপ্রিয়তার সুযোগে সক্রিয় প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কোটি টাকা। ঢাকা ও ফরিদপুর থেকে আটক ১৩। সমালোচনার মুখে কর্মী ছাঁটাইয়ের বক্তব্য থেকে সরে এলো বিজিএমইএ। বিকল্প কাজের আশ্বাস ব্যবসায়ীদের, নজর রাখছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং এডিস নিধনে অনিয়ম হলে সরাসরি ফোন করা যাবে দক্ষিণের মেয়রকে। প্রতিদিন ২ দফায় চলবে অভিযান। উত্তর সিটির বাড়ি বাড়ি মিলছে লার্ভা, সচেতন হবার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ২৭৪৩ জন নতুন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৫,০০০। এদিন সুস্থ হয়েছেন ৫৫০'র বেশি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের বুথগুলোতে কোভিড পরীক্ষার নমুনা দেওয়ার আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। করোনার থাবায় গোটা পৃথিবীর মতো দুর্বিষহ সময় আছে বাংলাদেশ। ৯২তম দিনে জানা গেল গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রেকর্ড ৪২ জন। সেদিন প্রায় ১৩,৫০০ নমুনা পরীক্ষা করে ২,৭৪৩ জনের দেহে পাওয়া গেছে অদৃশ্য এই ভাইরাস। সেই পরিসংখ্যান বলছে প্রতি ১০০ জনের পরীক্ষা করলে ভাইরাস পাওয়া যাচ্ছে ২০ থেকে ২১ জনের দেহে। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন। ৫২টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে ১২,৮৪২টি এবং পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ ১৩,১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩,৯৭,৯৮৭টি। মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। মারা যাওয়া ৩৪ জনের বয়সী ৪০-এর উপরে, বাকি ৮ জনের বয়স ৪০-এর নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের বুথগুলোতে করোনা টেস্ট করতে কোনো টাকা লাগে না, তাই কোনো ধরনের অর্থ লেনদেন না করতে অনুরোধ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক কর্তৃক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। উক্ত বুথসমূহে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। এখন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিদের নিকট থেকে নমুনা সংগ্রহ করা হবে। corona.test.brac.net। বুলেটিনে প্রতিদিনের মতো বলা হয়, সবাই সবকিছু জানেন এবং বোঝেন, তাই জীবন বাঁচাতে নিজের ও নিজের পরিবারের দিকে তাকিয়ে হলেও স্বাস্থ্যবিধিগুলো মানতেই হবে। কোভিড বিষয়ক 33টি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মাহমুদ রাকিব। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩,১৩৬ জনের এবং এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো গত ৩ মাসেরও বেশি সময় ধরে ৩,৯৭,৯৮৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মোট আক্রান্ত হয়েছেন ২৭৪৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫,৭৬৯ জনে। গত ২৪ ঘন্টায় কিন্তু বাংলাদেশের এই গত ৩ মাসের বেশি সময় ধরে সবচেয়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, অর্থাৎ ৪২ জন। সুস্থ হয়েছেন ৫৭৮ জন। আক্রান্তের চেয়ে কিন্তু সুস্থ হওয়ার হারটা অনেক কম। এবং যদি আমি বলি দেশে মোট এ পর্যন্ত যারা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন ৬৫,০০০-এরও বেশি, সেখানে কিন্তু মাত্র সুস্থ হয়েছেন ১৪,০০০-এরও কম। গত ২৪ ঘন্টায় যে ৪২ জন মারা গিয়েছে এর মধ্যে ৩৫ জনই পুরুষ এবং নারী হলেন ৭ জন এবং এর মধ্যে ২৭ জনই মারা গিয়েছেন কিন্তু ঢাকার মোট ৪২ জনের। যদি বয়স ভিত্তিক বলি, সবচেয়ে বেশি মারা গিয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন। এরপরেই রয়েছে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন। গত ৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছিল বাংলাদেশে ২রা জুন, মোট ২,৯১১ জন। ২রা জুন প্রতি ১০০ জনে ২২.29% মানুষ আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘন্টাতেও কিন্তু বাংলাদেশে প্রতি ১০০ জনে ২০.৮৮% মানুষ আক্রান্ত। এবং এখানে কিন্তু যদি আমরা একদিন বাদ দিই, অর্থাৎ ৪ জুন বাদ দিলে কিন্তু গত ৭ দিনেই ২০% উপরে
মানুষ মোট পরীক্ষার আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা কিংবা মৃতের সংখ্যা যদি আমরা কমাতে চাই, সে কারণে কিন্তু বারবারই একটি কথা বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সচেতনতা এবং তারা বলছেন যে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। এটি না করলে কিন্তু বাংলাদেশে এই যে সংক্রমণ এবং মৃতের সংখ্যা কিন্তু কোনোভাবেই এর লাগাম টেনে ধরা সম্ভব হবে না। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিংকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ আনা হয়েছে। সকাল 11:15টায় তাকে বহনকারী বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বলে জানিয়েছে ISPR। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেলের ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে শনিবার তার করোনা পজিটিভ আসে। এতে দেশে প্রথমবারের মতো কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। রাজধানী সহ সারা দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও মানা হচ্ছে না কিছুই। নেই সচেতনতা, গণপরিবহনে ঠাসাঠাসি করে চলাচল। এসবের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে অঞ্চল ভিত্তিক বিশেষ কার্যক্রমের। যদিও যেসব এলাকা রেড জোনের আওতায় আসছে, এখনও সেখানে এমন নির্দেশনার আঁচও লাগেনি। রাজধানীর শনিরাকড়ায় রোববারের চিত্র এটি। বাসের অপেক্ষায় অফিসগামী শত মানুষ। কাঙ্ক্ষিত বাস আসতেই শুরু হয় ওঠার প্রতিযোগিতা। দরজা দিয়ে বাসে উঠতে না পেরে কেউ কেউ প্রবেশ করছেন জানালা দিয়ে। গন্তব্যে পৌঁছানোর চিন্তায় ভুলে গেছেন করোনার চিন্তা। 45 থেকে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে এখানে, কোনো গণপরিবহনে উঠতে পারছে না। তারা বাড়াচ্ছে 60% ভাড়া বাড়াচ্ছে, তারা কিন্তু সেই লোকালের মতনই লোক উঠাচ্ছে। এসব পরিবহনের কোনোটিতে তোলা হয়েছে অতিরিক্ত যাত্রী, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এছাড়াও ভাড়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যাত্রী ও চালকদের। এইভাবে ভাড়া দিলে কি আমরা সাধারণ মানুষ চলতে পারবো? আগে 14 জন যাত্রী যেহেতু ভাড়া ছিল 30 টাকা, কিন্তু এখন বর্তমান আমাদের যাত্রী হলো 9 জন, ভাড়া 50 টাকা করে। 50 টাকা 40 টাকা বাসে না সিটিং এ, তারপর কেউ দূরত্ব মানে না। আর গাড়ি ভাড়া গাড়িও কম আর কি রোডে ঘাটে। যাত্রী অভাব নাই, এই কারণে তারা মানা করতেছে, এরপর হুড়ুহুড়ি করে উঠতেছে। অথচ কথা ছিল ভিন্ন কিছুর। সংক্রমণ ঠেকাতে পরীক্ষামূলকভাবে চালু হবে অঞ্চল ভিত্তিক বিশেষ কার্যক্রম। যদিও যেসব এলাকা রেড জোনের আওতায় আসছে, এখনো সেখানে এমন নির্দেশনার আঁচও লাগেনি। না, আমাদের কেউ নির্দেশনা দেয়নি, শুধু টিভিতে দেখছি। থাক আর 2 মাস থাক, 3 মাস থাক লকডাউন, এলাকা ভিত্তিক থাক, কিন্তু এলাকার লোক কেন কষ্ট করবে, না খেয়ে কেন মরবে? লকডাউন দিলে দেখা যায় যে আসলে সবার যে সুবিধা হবে আসলে তা না। অনেক কাছে অফিস আদালত আছে, বাসা ভাড়া আছে, তো সবকিছু বিবেচনা করতে হবে। যে 20-30টা বাড়িতে আমরা করোনা রোগী পেয়েছি, সেই বাড়ি এবং তার আশেপাশে একটু এলাকা নিয়ে যদি আমরা লকডাউন করি, তাহলে আমাদের কাজটা কমে যাবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে যাবে। বলতে গেলে অনেকটাই স্বাভাবিক এসব এলাকার জীবনচিত্র, শুধু অভাব সচেতনতা। শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন এলাকা ভাগ করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সে খবর জানাতে রাজধানীর রাজাবাজারে আছেন রিপোর্টার বদরুল আলম শাওন এবং নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। প্রথমে যাচ্ছি বদরুলের কাছে। বদরুল, এমদাদ, আপনি জানেন যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে কিন্তু সরকার অঞ্চল ভিত্তিক যে লকডাউন দেওয়ার পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু রাজধানীর ওয়ারি এবং রাজারবাজার এই দুই এলাকায় কিন্তু লকডাউন ঘোষণার পরীক্ষামূলক লকডাউন ঘোষণার কথা ছিল। অর্থাৎ সরকার কিন্তু যেই এলাকাগুলোতে আসলে আক্রান্তের মাত্রা হিসেবে লাল, সবুজ এবং হলুদ এই তিনটি জোনে ভাগ করে লকডাউন দেওয়ার পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই পরীক্ষামূলকভাবে রাজধানীর ওয়ারিতে এবং রাজারবাজার এই দুই জায়গায় লকডাউন দেওয়ার পরিকল্পনা চলছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি, এই দুই এলাকার কোনো এলাকায় কিন্তু এখন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে কিন্তু আমি যে রাজাবাজারে আমি অবস্থান করছি, এখানে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু প্রায় 39 জনের মতো বা আক্রান্তর সংখ্যা পাওয়া গেছে। অর্থাৎ করোনা ভাইরাসে 39 জন এই এলাকায় অবস্থান করছেন। তো আমরা এই এলাকার কাউন্সিলর যিনি রয়েছেন ফৈদুর রহমান খান ইরান, অর্থাৎ 27 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে লকডাউন ঘোষণা করার পূর্ব প্রস্তুতি হিসেবে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা রয়েছে, সেই বিষয়ে কিন্তু তারা সব ধরনের নির্দেশনা পেয়েছেন এবং সেই নির্দেশনা অনুসারেই কিন্তু তারা ইতিমধ্যে লকডাউনের আগে যেসব প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। অর্থাৎ এই এলাকায় যারা অবস্থান
অবস্থান করছেন। যদি লকডাউন ঘোষণা করা হয় সেক্ষেত্রে তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা কি হবে, তারা বাইরে কিভাবে বের হতে পারবে, তাছাড়া নতুন করে যদি কেউ আক্রান্ত হয় বা যারা আক্রান্ত রয়েছেন গুরুতর অবস্থায় এখানে অবস্থান করছেন তাদেরকে যদি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে কিভাবে পদক্ষেপ নেওয়া হবে, সেই পদক্ষেপগুলো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা তারা নিয়েছেন। এমদাদ, আপনি জানেন ইতিমধ্যে কিন্তু প্রায় প্রায় দুই দফায় এই লকডাউনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। আপনি জানেন যে গত 26শে মার্চ থেকে কিন্তু 30 এপ্রিল পর্যন্ত 30 মে পর্যন্ত প্রায় 7 দফায় কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কিন্তু লকডাউনের সরকারি ছুটি নেওয়া হয়েছিল, কিন্তু করোনার সংক্রমণ কিন্তু কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। তো এখন ওয়ারি থেকে দুঃখিত রাজারবাজার থেকে লকডাউনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এখানে এখন লকডাউন ঘোষণা হয়নি। নারায়ণগঞ্জের আমাদের অবস্থান করতে সৈকত, তিনি আমাদেরকে করোনার বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাওন। আপনি জানেন যে বাংলাদেশে করোনা পরিস্থিতি সে শুরু থেকে 3 মাস আগে থেকেই নারায়ণগঞ্জকে করোনার হটস্পট জেলা হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে, কিন্তু ঈদের কিছুদিন আগে সেই পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পর অবস্থা কিন্তু আরো খারাপের দিকে যায়। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখছি যে আজকে নারায়ণগঞ্জের সর্বশেষ যে জেলা স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছে 3,500 ব্যক্তি আক্রান্ত হয়েছে এবং 85 জন মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন। তো জেলা প্রশাসন আজ থেকে সেই বিষয়টি বিবেচনা করে নতুন একটি সিদ্ধান্ত আজকে নিয়েছেন। নারায়ণগঞ্জকে আবারও রেড জোন হিসেবে উল্লেখ করে এই শহরের 3টি এলাকা আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভুইগড় রূপায়ণ টাউন এলাকাকে আঞ্চলিক লকডাউনের আওতায় এনে ঘোষণা দিয়েছেন। তো জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে এই 3টি এলাকাকে 15 থেকে 21 দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। এই এলাকার কোনো মানুষ এখান থেকে বের হতে পারবে না, বাইরে থেকে কোনো এলাকার মানুষও এই এলাকায় প্রবেশ করতে পারবে না। এই এলাকার মানুষকে খাদ্যের চাহিদা মেটাতে জেলা প্রশাসন থেকে হোম ডেলিভারি খাবার সরবরাহের কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি জেলা সিভিল সার্জন যেটা জানিয়েছেন যে টেলিমেডিসিন সেবা যেটা চালু ছিল সেটা অব্যাহত থাকবে। পাশাপাশি নমুনা পরীক্ষা এবং করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য সেবার বিষয়টিও তারা নজরদারি করবে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানিয়েছেন, তিনি বলেছেন যে এই 3টি এলাকার প্রতিটি প্রবেশ মুখ তারা ইতিমধ্যে আজকে সকাল থেকে তারা ব্যারিকেড দিয়ে ব্লক রেড দিয়ে দিয়েছে, কোনো মানুষকে তারা ঢুকতে দিচ্ছে না, অন্য কোন এলাকার মানুষকেও প্রবেশ করতে দিচ্ছে না। তিনি বলেছেন যে এবার লকডাউন কার্যকর করতে পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নেবে, যতটা কঠোর অবস্থানে যাওয়া যায় তারা যাবেন। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে তারা সব ধরনের ব্যবস্থা তারা নেবেন এবং প্রয়োজনে তারা আইনগত ব্যবস্থার দিকেও যাবেন বলে জেলা পুলিশ সুপার আমাকে জানিয়েছেন। তো এই ধন্যবাদ। এই ছিল আমার কাছে এখনকার করোনা পরিস্থিতির লকডাউনের সবশেষ খবর। আমি এখন চলে যাব স্টুডিওতে এমদাদের কাছে। শওকত আলী সৈকত, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে তিনি যোগ দিয়েছিলেন এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন বদরুল আলম শাওন। তারা জানাচ্ছিলেন করোনা সংক্রমণ রোধে অঞ্চলভিত্তিক যে লকডাউন করা হচ্ছে তার এই সবশেষ খবর। ফুটপাতের মনোহারি যে দোকানে আগে হরেক পণ্য বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হচ্ছে মাস্ক, হ্যান্ড গ্লোভস, স্যানিটাইজার সহ স্পর্শকাতর স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী। কিন্তু বাস্তবতা হলো দেদারসে বেচা কেনা হওয়া পণ্যগুলোর নেই কোনো অনুমোদন সনদ, বেশিরভাগই ভুয়া ও ভেজাল। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নাকের ডগায় প্রতিদিন অনুমোদনহীন পণ্যের পাইকারি আড়ত বসে রাজধানীর মিটফুড ওষুধ মার্কেটে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানবো আজহালিন মনের রিপোর্টে। এক অন্য জগৎ। কোভিড-19 করোনার কারণে সমগ্র পৃথিবী যখন ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রীর সংকটে, তখন এই মিটফুডে সব পাওয়া যায়। গায়ে পরা নিরাপত্তা গাউন, রং বেরঙের স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস কিংবা দুর্লভ N95 মাস্ক, কি নেই এখানে? কিন্তু এর কতটা বৈধ? সরেজমিনে দেখা যায় সড়কের দুধারে প্রতিটি হকারের কাছেই আছে বেনামি মাস্ক ও হ্যান্ড গ্লাভস।
পাইকারি দামে কিনে নিচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারাও। কিন্তু খবর আছে, এখানে চিকিৎসা কর্মীদের সুরক্ষায় ব্যবহৃত নকল KN95 কিংবা N95 মাস্কও পাওয়া যায়। N95 পাওয়া যায়? একদিন সময় দিতে পারবেন? কিন্তু আসলটা দিতে পারবেন? এটাই তো অরিজিনাল সার্টিফিকেট সহকারে দিতে পারবেন। তো সেটা কই আপনার? সেটা আমার কাছে আছে, এটা ঘুরমু আমি। এগুলো কি 1 নম্বর? না না। KN95 কত? এটা 900 টাকা, এটা 1000 টাকা। নকল সিল ও লোগো লাগিয়ে বোতল বোতল স্যানিটাইজার নিয়ে বিক্রির অপেক্ষায় হকারেরা। কেউ আবার কোনো রকম সিলি লাগানোর প্রয়োজন মনে করেননি। স্যাভলনকে লেখা হয়েছিল সেভিনল। বানানে ভুল করলে তো সেটা শোধরানোর দায়িত্ব আমাদের না। কোন জায়গা থেকে আনেন? কামরাঙ্গীরচরের থেকে। এগুলো কি 1 নম্বর? হ্যাঁ 1 নম্বর। প্যারাশুট কাপড়ের 1 নম্বর বিক্রি। তবে অনুসন্ধানকালে বিপত্তি বাধে হঠাৎই। ওপর মহলের নির্দেশের পরই ব্যাঘাত ঘটে বিকিকিনিতে জমে ওঠা এই হাটে। আমরা যে সুযোগটা দিচ্ছিলাম সেই সুযোগটা এখন আর প্রযোজ্য না। হুড়মুড় করে পণ্য সামগ্রী সরাতে শুরু করেন বিক্রেতারা। কর্তৃপক্ষের নির্দেশ আছে 2 নম্বর কোনো জিনিস থাকবে না। ওষুধ প্রশাসন বলছে, স্যানিটাইজার থেকে নিরাপত্তা গাউন, যে কোনো ধরনের পিপিই আমদানি ও বাজারজাতে অনুমতি লাগবে। অনুমোদন ছাড়া যদি এই ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় এবং সেটা যদি মানুষ কিনতে থাকে, তাহলে সেটার মাধ্যমে মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। যত কঠোর আমাদের হওয়া দরকার, আমরা তত কঠোর হবো এই ব্যাপারে। সংক্রমণ প্রতিরক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে যে জীবাণুনাশক চেম্বারগুলো ব্যবহৃত হচ্ছে তাও স্বাস্থ্যসম্মত নয় বলছেন চিকিৎসকেরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার সঙ্গে সঙ্গে চরম নৈরাজ্য চলছে ওষুধ বিক্রিতে। কৃত্রিম সংকট দেখিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে 5 থেকে 10 গুণ পর্যন্ত। 10,000 টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে 30,000 টাকায়। এ অবস্থায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেটের চিহ্নিতের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর পরিকল্পনা করছে সিএমপি। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি করাইছি। হ্যাঁ, এখন তারা বলতেছে যে এই অক্সিজেনটা না হলে তার শ্বাসকষ্টটা আমরা এখানে রহিত করতে পারবো না, আপনি রোগী নিয়ে যান। শ্বাসকষ্টের রোগী স্ত্রীকে হাসপাতালে রেখে অক্সিজেন সিলিন্ডারের খোঁজে দোকানের পর দোকান ঘুরছেন স্বামী। তার মতো অবস্থা নগরবাসীর অনেকেরই। পাইকারি মার্কেটগুলো ঘুরে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, আবার পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। স্প্রের ওষুধ যেটা 172 টাকা কিনতাম, সেটা 178 টাকা করে হয়ে গেছে। স্যাভলন এখন 110 টাকা করে, 105 টাকা করে। করোনা রোগীদের জন্য ব্যবহৃত ওষুধ নিয়ে মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে বের হয়ে এসেছে আটকে ওঠার মতো তথ্য। 12,000 টাকার অক্সিজেন সিলিন্ডার 30,000 টাকার বেশি, সে সাথে 20 টাকার ডক্সিকেপ 55 টাকা, 750 টাকার আইভেরা ট্যাবলেট 2400 টাকা, 50 টাকার এসকোবো ট্যাবলেট 800 টাকা, 25 টাকার জিঙ্ক 50 টাকা, 20 টাকা সিবিট 50 টাকা, 480 টাকার মোনাস ট্যাবলেট 1050 টাকায় বিক্রি হচ্ছে। অক্সিজেনের তো এখন খুবই দুষ্প্রাপ্য। একটা ওষুধ প্রশাসন আছে সরকারের, এই প্রশাসনের অনুমোদন ছাড়া ওষুধের দাম বাড়ানো যায় না, কিন্তু এখানে কোনো লাগাম নেই। অভিযোগ উঠেছে কোনো রকম তদারকি না থাকায় পাইকারি ওষুধ ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করছেন। যারা ওষুধগুলো সাপ্লাই দেয় এরা নাকি বিভিন্নভাবে তাদেরকে ওষুধগুলো দিচ্ছে না, সেজন্য সংকটের কারণ বলে তারা বারবার আমাদেরকে বলছে। বিভিন্ন বাজার থেকে আনছে, 1 হাত 2 হাত ঘুরে ঘুরে আসার কারণেই কিন্তু বাজারটা উদ্যোগামী। এদিকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেট সদস্যদের চিহ্নিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিএমপির এই কর্মকর্তা। এটির ব্যাপারে আমরা পুরোপুরি জিরো টলারেন্স। আমরা এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই ধরনের কোনো কার্যকলাপ আমরা পেলে তৎক্ষণাৎ আইনের কঠোর প্রয়োগ করব। চট্টগ্রামে বর্তমানে প্রায় 3700 করোনা রোগী রয়েছেন। সে সাথে শ্বাসকষ্টের পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েক হাজার মানুষ। চলছে ওষুধ সিন্ডিকেটের দাপট। এই সিন্ডিকেট যত দ্রুত ভাঙা যাবে না, ততই বিপর্যয় নেমে আসবে স্বাস্থ্য খাতে, এমনটি বলছেন বিশ্লেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন ও আইসিইউ সুবিধা নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ। সকালে নগরীর চেরাগি পাহাড়ের মোড়ে মানববন্ধন করেন জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। এতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে চট্টগ্রামে 200 শয্যার আইসিইউ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। এছাড়াও বন্ধ রাখা ক্লিনিকগুলো করোনা রোগীদের জন্য খুলে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জনগণ রাস্তায় নেমেছে মৃত্যুর আগে অন্তত ন্যূনতম চিকিৎসা যেন সে পেতে পারে সেটার জন্য। প্রত্যেকটা হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে হবে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে হবে, ন্যায্য মূল্যে অক্সিজেন দিতে হবে। আমরা দাবি করেছি চট্টগ্রামে ন্যূনতম 200 আইসিইউ দিতে হবে। চট্টগ্রামে যে কোভিড-19-এর জন্য 12টা হাসপাতাল ডেডিকেটেড হিসেবে করা হচ্ছিল, কিন্তু একটিও সেটি কার্যক্রম শুরু করতে পারে নাই। কক্সবাজার জেলার 2 পৌরসভাকে রেড জোন ঘোষণা করা হলেও প্রশাসনের নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ। সে খবর জানাতে শহরের লালদিঘির পাড় এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে চলে যাব তার কাছে। রুবেল, করোনা সংক্রমণ বাড়ায় দেশে প্রথম রেড জোন ঘোষণা করা হয়েছিল কক্সবাজার পৌর এলাকাকে। গতকাল থেকেই কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো কক্সবাজার পৌর এলাকাকে। আজকে তার লকডাউনের দ্বিতীয় দিন যেমনটা দেখছেন, প্রথম দিনের কেউ স্বাস্থ্যবিধি মানেনি, অনেক দোকানপাট খোলা ছিল, রাস্তাঘাটে মানুষ ঘোরাফেরা করেছে। ঠিক তদ্রুপ আজকে এখন বিকেল 5টা পেরিয়েছে, তারপরও আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন যে প্রধান সড়কটি, সেখানে গণপরিবহন চলাচল করছে, পাশাপাশি এনজিওর গাড়ি এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এর পাশাপাশি আরেকটি বিষয় যে আমার পেছনে রয়েছে একটি প্রবেশদ্বার, যেখানে প্রতিদিন পুলিশ অবস্থান করে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে পুলিশ কোনো টহল টিম কিংবা কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। বিশেষ করে এই অবস্থায় দ্বিতীয় দিনের মতো পুরো পৌর এলাকায় যে লকডাউনের দ্বিতীয় দিন চলছে। আর বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, রোববার এবং বৃহস্পতিবার সীমিত আকারে বাজার খোলা থাকবে। তো আমরা সকালবেলায় কক্সবাজারের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, সেখানে দেখেছি কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। শত শত মানুষ ভিড় জমিয়ে বাজার করছেন, কেউ স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই তাদের আমরা দেখতে পাইনি। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে মাত্র সপ্তাহে 2 দিন বাজার করা রয়েছে, তাই আজকে তারা বাজারে এসেছেন এবং বাজার করে নিয়ে গেছেন। কিন্তু তারা একটি বিষয় বলেছে, বাজারে যে পণ্য ছিল, বাজার পণ্যগুলো অতিরিক্ত দাম নিয়েছে ব্যবসায়ীরা। তো এটা নিয়ে তারা কিছুটা ক্ষুব্ধ ছিলেন। আর এটি শুধু একটি বিষয় বলে রাখি যে কক্সবাজার পৌর এলাকায় লকডাউন করে যে 6 তারিখ থেকে আগামী 20 জুন পর্যন্ত থাকবে, সেটির পরিধি কিন্তু বাড়ানো হয়েছে। আজকে পুরো কক্সবাজারের যেমন ধরনের টেকনাফ, চকরিয়া এবং উখিয়াতেও বেশ কিছু এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখানেও লকডাউন চালু হবে বলে আমাদেরকে প্রশাসনের মাধ্যমে জানানো হয়েছে। এদিকে আজকে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক কক্সবাজারের সাংবাদিক মারা গিয়েছেন। এই পর্যন্ত কক্সবাজার জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20 জন। তো এমদাদ, এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। তিনি জানাচ্ছিলেন অঞ্চল ভিত্তিক লকডাউনের সবশেষ খবর। করোনাকালে অনলাইন লেনদেন বেড়ে যাওয়ার সুযোগে সক্রিয় প্রতারক চক্র ঢাকা এবং ফরিদপুর থেকে 13 জনকে আটক করে র্যাব। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে এরা। বিপুল পরিমাণ সরঞ্জাম সহ গ্রেফতার এই 13 জন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে দাবি করেছে র্যাব। অনলাইনে লটারি জেতা, ভুলে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া কিংবা অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে বেশ কয়েকটি চক্র। র্যাব বলছে, এমন তথ্য পাওয়ার পর মাঠে নামে তারা। বেশ কয়েকদিন নজরদারির পর তাদেরকে আটক করতেও সক্ষম হয়। চক্রটিতে একজন দলনেতার অধীনে 30 থেকে 40 জন কাজ করে কমপক্ষে 5টি স্তরে। হান্টার গ্রুপের কাজ হচ্ছে হান্ট করা এবং অন গ্রাউন্ডের থেকে বা মাঠ পর্যায় থেকে বিভিন্ন নাম্বার, বিভিন্ন তথ্যাদি তারা এই প্রতারকরা প্রদান করে থাকে এবং এই জন্য তারা প্রত্যেকেই একটা লাভের লভ্যাংশ তারা পেয়ে থাকে। ব্রিফিংয়ে র্যাব জানায়, মোবাইল ফোনের নম্বর ক্লোনিং করে গ্রাহকদের কল করার কারণে সন্দেহ করার সুযোগ থাকে না। অজান্তেই প্রতারিত হন গ্রাহকরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা ও ফরিদপুর থেকে চক্রের সদস্যদের মালামাল ও 14,83,000 টাকা সহ গ্রেপ্তার করা হয়। আপনার কাছে হঠাৎ করে একটা কল আসলো, যেই কল আপনাকে বলবে যে একটু পরেই আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাবে, আমরা রিপেয়ারের কাজ করছি। স্বভাবতই আপনি ভয় পেয়ে যাবেন এবং তারা আপনাকে বলবে যে এই বিপদ থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য আপনি তাড়াতাড়ি আপনার কোড নাম্বারটি প্রদান করুন। বিপদ থেকে রক্ষা পেতে গিয়ে নিজেই তখন বিপদের মধ্যে পড়লেন, কারণ আপনি যখন আপনার কোড নাম্বারটি প্রদান করলেন তৎক্ষণাৎ আপনার সমস্ত টাকা তাদের টাকা হয়ে গেল। যারা আমাদেরকে ধরেছি প্রত্যেকের বাড়ি কিন্তু ফরিদপুরের ভাঙা। দেশের প্রতিটি এলাকায় এদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে উল্লেখ করে র্যাব জানায়, ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের কেউ এদের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এজেন্টকে জানিয়ে দেন। মিজানুর রহমান, খবির, সময় সংবাদ, ঢাকা।
সংবাদে আরো থাকছে। পাবনায় সাবেক ব্যাংক কর্মকর্তা সহ স্ত্রী মেয়ে খুনের ঘটনায় মসজিদের ইমাম গ্রেফতার। পারিবারিক সম্পর্কের সুযোগে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করতে হত্যাকাণ্ড। শ্রমিক ছাঁটাই নয়, বরং কমে যেতে পারে পোশাক খাতের কর্মসংস্থান। 1 জুন থেকে শ্রমিক ছাঁটাই করতে পোশাক মালিকরা বাধ্য হবেন। এমন ঘোষণার পর নানা সমালোচনার মুখে সংগঠনের প্রধানের বক্তব্য থেকে সরে এসে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, ছাঁটাইয়ের কোনো ঘোষণা সংগঠন থেকে দেয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের যেন চাকরি হারাতে না হয় সেজন্য রপ্তানি বাজার নিয়ে কাজ করছেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। এভাবেই গেল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে বিজিএমইএর সভাপতির বক্তব্যে উঠে আসে শ্রমিক ছাঁটাইয়ের কথা। সরকার থেকে স্বল্প সুদের সহজ শর্তের ঋণ সুবিধা পাওয়ার পরও এমন বক্তব্যে শুরু হয় নানা সমালোচনা। এমনই প্রেক্ষাপটে সেদিনের বক্তব্যের সংশোধনী দিয়ে বার্তা পাঠায় সংগঠনটি। এতে বলা হয়, বিজিএমইএর সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি। সংগঠন হিসেবে এমন ঘোষণা দেওয়ার সুযোগ নেই, বরং শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সংকট মানলেও ব্যবসায়ীরা সম্ভাবনা দেখে কাজ করছেন বাজার ধরে রাখতে। আগামী মাসের মাঝামাঝি পুরোটা বোঝা যাবে সংকট কতটা গভীর হচ্ছে নাকি উকি দিচ্ছে সম্ভাবনা। এ সময়ের মধ্যে কোনো শ্রমিক চাকরি হারালে সক্ষম অন্য কারখানায় কর্মের সুযোগ পাবে বলে মনে করে মালিকপক্ষ। ওয়ার্কার গুলাকে তো আমরাই স্কিল বানাইছি, এখন একে আমি কেন হারাইতে চাবো? আমি তো হারাইতে চাই না। রিস্ক ইজ দেয়ার, বাট এট দ্য সেম টাইম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সিচুয়েশনে কিছু ফ্যাক্টরি হয়তো বা দেখা যাবে যে সে ভালো করতেছে, সে আবার নতুন এক্সপ্যানশনেও যাচ্ছে। মিডল অফ জুলাইতে গিয়ে আমাদের ইউরোপিয়ান কাস্টমারদের অর্ডার পুরো প্লেস হয়ে গেলে তখন আমরা আসলে বুঝবো যে কে কতটুকু আগে আছে। এখান থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই, তাহলে ব্যবসায়ীদের জন্য 1,00,000 কোটি টাকার উপরে যে প্যাকেজ ঘোষণা করছে, এই সুষ্ঠু বাস্তবায়ন দরকার। শ্রমিক তো লাগবেই, কাজ না করে ওই চাকরিতে কাজ করবে। কর্মসংস্থান ও রপ্তানি বাজার হারানো নিয়ে যতটা আশঙ্কার কথা বলা হচ্ছে, বিষয়টিকে সেভাবে দেখছেন না সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সংকট গভীর হলে তা মোকাবিলা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে আশ্বাস তার। আমাকে তো মনে করি সিরিয়াস কিন্তু সমস্যা হবে না। গার্মেন্ট আছে, তার সাথে যে এখন পিপিইতে যাচ্ছে, তো পিপির জন্য তো তাকে নতুন করে লোকজন নিতে হবে। শ্রমিকদের যেন সমস্যা না হয় সেটার ব্যাপারে যা যা করার দরকার সেটা ইনশাল্লাহ আমরা করব। রপ্তানি বাড়ানো ও বৈচিত্র্যময় পণ্য প্রস্তুত করে সক্ষমতার সবটুকু কাজে লাগাতে শিল্প মালিকদের কৌশলী হওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে তাঁর বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি করোনা মোকাবিলার আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনা পরিস্থিতিতে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতপক্ষে জাতির মনন তৈরি করার জন্য ধীরে ধীরে যাতে জাতির স্বাধীনতার দিকে যায়, সেই লক্ষ্যেই 6 দফা ঘোষণা করেছিলেন। আজ বিশ্বব্যাপী যে করোনা মহামারী ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও আজকে করোনার সংকটে নিপতিত হয়েছে। সকলের কাছে আহ্বান জানাই, এটা এখন রাজনীতি নয়। রাজনীতি করার অনেক সময় আছে, করা যাবে, দলে দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু করোনা আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু মোকাবিলা আমরা যেন বিভেদের ভাইরাস না ছড়িয়ে দিই। প্রয়াত চেয়ারম্যান এরশাদের বাসভবন পল্লী নিবাসে স্থানীয় এক নেতাকে মারপিট করে পুলিশে দেয়ার ঘটনায় জাতীয় পার্টির দুর্গ এখন টালমাটাল। এ ঘটনায় বাবার আসনে নির্বাচিত এমপি সাদ ও সিটি মেয়র মুস্তফার পাল্টাপাল্টি অবস্থানে বেরিয়ে এসেছে নেপথ্যের সরকারি ত্রাণ বন্টন নিয়ে বিব্রতকর খবর।
তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। করোনা সংকটের শুরুর দিকে ত্রাণের দাবিতে ঘেরাওয়ের কবলে পড়ে পল্লী নিবাস। এরপরে ঢাকা থেকে ফিরে এসে নিজের হাতেই ত্রাণ তৎপরতা শুরু করেন বাবার আসনে নির্বাচিত সংসদ সদস্য সাদ এরশাদ। একই সময় সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে দফায় দফায় ঘেরাও বিক্ষোভের ধকল সামলাতে হয় সিটি মেয়র মোস্তফাকে। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে পল্লী নিবাসে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। মেয়র তার লোকজনকে নিয়ে দরজা ভেঙে আমার বাসায় ঢুকে উইথ আর্মস, তার সাথে আমার বাসার দরজা ভেঙেছে। জাতীয় পার্টির কর্মীকে আপনি এমপি, আপনি ভাড়া দিয়ে গুন্ডা নিয়ে আসিয়া আপনি এমপি আমার জাতীয় পার্টির কর্মীকে হেনস্থা করবেন, তাহলে তো আমার দল করার কোনো অর্থ নাই। টিপু সুলতান নামে স্থানীয় ওই নেতাকে পুলিশে দেওয়ার কারণ অনুসন্ধানে বেরিয়ে আসে ডিও লেটার আর শীর্ষ নেতাদের হিসাব নিকাশ। মশিউর রহমান রাঙ্গা এবং মোস্তাফিজুর রহমান তাদেরকে বাদ দিয়ে রংপুরের মাটিতে কোনো রাজনীতি হবে না। বরাদ্দ আমরা কেন পাবো না? ইলেকশনের সময় তো বলেছেন আমার সভাপতি, আপনি কেন ডাইরেক্ট প্রতিষ্ঠানে যাচ্ছেন? এ নিয়ে কথা বলতে বিব্রত দলের শীর্ষ নেতা। স্যার, আমি রংপুর থেকে সময় টিভির রিপোর্টার রতন বলছিলাম। স্যার, ভালো আছেন? তুমি যদি আমার অন্য সম্পর্কের রিপোর্ট জানতে চাও তাহলে প্রেস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করো। 27 নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি টিপু সুলতানকে পুলিশে দেওয়ার খবর পেয়ে মেয়র অস্ত্র নিয়ে পল্লী নিবাসে প্রবেশ করেন এবং তার লোকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হবার অভিযোগ করছেন সাদ ও তার স্ত্রী মাহিমা সাদ। সে এইভাবে করে আমাকে মারতে তেড়ে আসে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এডিস নিধনে কোনো ধরনের অনিয়ম হলে মেয়রকে সরাসরি ফোন করা যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। দক্ষিণ সিটিতে প্রতিদিন 2 দফা অভিযান চলবে। এদিকে ঢাকা উত্তর সিটির চলমান অভিযানে প্রায় প্রতিটি বাড়িতেই মিলছে এডিসের লার্ভা। গেল বছর ডেঙ্গু দেশে এক ভয়াবহ আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বিগত সকল বছরের রেকর্ডকে হার মানায় 2019 সাল। আর এর শীর্ষ তালিকায় ছিল ঢাকা 2 সিটি কর্পোরেশন। এর সঙ্গে যুক্ত হয় মশা মারার ওষুধ কেনা, মশা নিধন কর্মসূচির অকার্যকারিতার তীব্র সমালোচনা। ব্যর্থতার পুরো দায় গিয়ে পড়ে নগরপিতাদের উপর। এমন পরিস্থিতি মোকাবেলা করে এই বছর করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গুর মৌসুমের শুরুতে চিরুনি তৎপরতার ঘোষণা দেয় ঢাকা 2 সিটি কর্পোরেশন। রোববার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেন, দক্ষিণের 75টি ওয়ার্ডে একযোগে এডিস নিধন কর্মসূচি চলবে, আর এ ব্যাপারে কোনো অনিয়ম সহ্য করা হবে না। যদি কোথাও মশকের কোনো লার্ভা বা মশকের কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন, আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা তার নেতৃত্বে এই মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। তাকে সরাসরি জানাতে পারেন, কাউন্সিলরকে জানাতে পারেন। তারপরে যদি সেটা সুরাহা না হয় আমাকে সরাসরি জানাবেন। এদিকে উত্তর সিটি কর্পোরেশনেও দ্বিতীয় দিনের মতো চলছে এডিস নিধনের চিরুনি অভিযান। এই সময় কর্পোরেশনের আবাসিক এলাকাগুলোর বাড়িতে মিলছে এডিসের লার্ভা। তবে বাসিন্দাদের অভিযোগ, মাসের অধিকাংশ সময় কর্পোরেশন কর্মীদের কোনো তৎপরতা থাকে না। আর উত্তর সিটি কর্পোরেশন বলছে বাড়েনি মানুষের সচেতনতা। একদিন আসছে, আমি দেখছি সেদিন বলছে আমাদের ঔষধ নাই। ঔষধ নেই বলে তো চলে গেছে, ঔষধ দেয়ও না। আর ঔষধ যেটা আসে তাতে মশা তো দূরের কথা, মশা মরে বলে না, উড়েও না। বাসা বাড়ির বাইরে যে ড্রেন এবং জলাশয়গুলো আছে সেখানে আমরা নিয়মিতভাবে সেখানে লার্ভিসাইডিং করব। কারো বাসা বাড়ির ভিতরে বা কম্পাউন্ডের ভিতরে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হবে। উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডের এই কর্মসূচি চলবে আগামী 15 জুন পর্যন্ত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। শুধু ধান উৎপাদনের রেকর্ডই নয়, সুনামগঞ্জের হাওর সহ পুরো জেলার শতভাগ বোরো ধান ঘরে তোলার ইতিহাস এবারই প্রথম। করোনার মহামারীর মাঝেও শ্রমিক যোগান পাওয়ায় অনেক অসম্ভবও সম্ভব হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। এবার বড় মৌসুমে সুনামগঞ্জের হাওরবাসীর গোলা ভরেছে ধানে। প্রতি বছর হাওরবাসী বড় মৌসুমের ধান বুনে বানের হুমকিতে মৌসুম শেষ করে। কোনো বছর পানিতে সম্পূর্ণ ধান তলিয়ে যায়, আবার কোনো বছর আংশিক। তার সাথে এবার যোগ হয়েছে করোনা। আগাম ঢলের পানি আর করোনায় শ্রমিক সংকট নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন হাওরবাসী। তবে সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সহায়তায় এবারই প্রথম শতভাগ ধান ঘরে তুলেছে কৃষকেরা। শ্রমিক কম গেছে, ধান মানে উড়ানি টুরানি লাগছে না, অত সহজে মানে পরিষ্কার করে বাস ধানটা নিয়ে আসতে পারছি। সকল স্তরের জনগণকে নিয়ে হাওড়ে ধান কাটার আমরা একটি গণজাগরণ সৃষ্টি করেছিলাম এবং এর ফলে কৃষক নির্ধারিত সময়ের অনেক আগে তাদের পাকা ধান ঘরে তুলতে সক্ষম হয়েছে। ধানের বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকেরা। ধানের দামটাও ভালো, ধানের কালার ভালো, প্লাস ফলনও ভালো হয়েছে। আগামীতে ইনশাল্লাহ সবাই কৃষিকাজের গুরুত্ব দেওয়া করবে। মিল মালিকেরা বলছেন এবার ধানের সর্বোচ্চ দাম পাচ্ছেন কৃষকেরা। বিয়ার 28 যেটা ভালো ধান, এটা 950 টাকা বাজার, আর বিয়ার 29 যেটা, এটা 900 টাকা, আর যেটা মোটা ধানটা বর্তমানে 850 টাকা বাজার আছে। এবার বড় মৌসুমে জেলায় 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকের ঘরে ঘরে এভাবে ধানের স্তূপ করে রাখা হয়েছে। এবার 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এ জেলায়, তাই দামও পেয়েছে তারা উপযুক্ত। প্রত্যেকের ঘরে ঘরে এখন চলছে খুশির বন্যা। সুনামগঞ্জের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আইপিএল খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। সানরাইজার্স হায়দ্রাবাদে তার সতীর্থ লঙ্কান থিসারা পেরেরাও এর শিকার বলে জানিয়েছেন তিনি। ক্রিকেট মাঠে বর্ণবাদী আচরণ রুখতে আইসিসি এবং বিভিন্ন দেশের বোর্ডগুলোর হস্তক্ষেপ কামনা করেন ড্যারেন সামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন বাজে অভিজ্ঞতার কথা তুলে ধরেন উইন্ডিজের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার। তিনি জানান, মাঠে খেলার সময় প্রায়ই তাকে এবং থিসারা পেরেরাকে কালো বলে ডাকা হতো, তখন কালো বলতে শক্তিশালী কিছু মনে করতেন বলে জানান সামি। সম্প্রতি তিনি এই শব্দের অর্থ জানতে পারেন এবং এরপর বেশ ক্ষোভ প্রকাশ করেন। ক্রিকেট মাঠে বর্ণবাদের প্রতিকার চেয়ে আইসিসি এবং সব দেশের বোর্ডগুলোকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান ড্যারেন সামি। আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গের নৃশংস হত্যার পর চলমান বিক্ষোভে সমর্থন জানিয়েছেন সাবেক ক্যারিবিয়ান এই অধিনায়ক। তার দীর্ঘদিনের সতীর্থ ক্রিস গেইলও আন্দোলনে সমর্থন জানিয়ে টুইট করেছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 42 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2743, সুস্থ 550-র বেশি। এখন থেকে নমুনা দিতে অনলাইনে নিবন্ধন করতে হবে। রাজধানীর ফুটপাতে দেদারসে বিক্রি হচ্ছে নকল সুরক্ষা সামগ্রী। করোনা দুর্যোগেও চট্টগ্রামে তৎপর ওষুধ সিন্ডিকেট, দাম বেড়েছে 10 গুণ পর্যন্ত। করোনাকালে অনলাইন লেনদেনের জনপ্রিয়তার সুযোগে সক্রিয় প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে কোটি টাকা। ঢাকা ও ফরিদপুর থেকে আটক 13। সমালোচনার মুখে কর্মী ছাঁটাইয়ের বক্তব্য থেকে সরে এলো বিজিএমইএ। বিকল্প কাজের আশ্বাস ব্যবসায়ীদের, নজর রাখছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং এডিস নিধনে অনিয়ম হলে সরাসরি ফোন করা যাবে দক্ষিণের মেয়রকে। প্রতিদিন 2 দফায় চলবে অভিযান। উত্তর সিটির বাড়ি বাড়ি মিলছে লার্ভা, সচেতন হবার আহ্বান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।